1998 সালের তুলনায় আমি হিসেব করে দেখছিলাম আমাদের দেশের জিডিপি, যার কথা শাসক বর্গ সবসময় বুক ফুলিয়ে বলে থাকেন, সে জিডিপি বেড়েছে 10 গুণ। তখন আমাদের জিডিপি ছিল $421 বিলিয়ন, এখন $4 ট্রিলিয়ন। জিডিপি বেড়েছে 10 গুণ, মানে 900%। জনসংখ্যা তখন ছিল 102 কোটি, এখন হচ্ছে 145 কোটি। জনসংখ্যা বেড়েছে 42%। মাথা পিছু আয় পারচেস পাওয়ার প্যারিটি দিয়ে হিসেব করলে, মানে প্রকৃত ডলারের তুলনায় প্রকৃত ক্রয় ক্ষমতার বিচারে হিসেব করলে, তখনকার তুলনায় এখন বেড়েছে প্রায় 6.5 গুণ। শতাংশের হিসেবে 569%। পার ক্যাপিটা জিডিপিও বেড়েছে প্রায় সেরকম 568%। 6.5 গুণের বেশি জিডিপি বেড়েছে পার ক্যাপিটা, মাথা পিছু জীবনের মূল্য কিচ্ছু বাড়েনি। গতকালে ঘটনা ঘটে যাওয়ার পর সংবাদ মাধ্যমে, টেলিভিশন চ্যানেলে এখনো দেখানো হচ্ছে অল্প বয়সী তরুণ তরুণী, যুবক কিশোরের ছবি, সদ্য নতুন জীবনের কর্মজীবনে প্রবেশ করা মানুষের ছবি। সেগুলো দেখে আজকে আমরা খুব বিচলিত হচ্ছি। সাধারণ মানুষ হয়তো খুবই বিচলিত হচ্ছেন, কিন্তু আমাদের দেশের শাসক বর্গের কাছে, নেতাদের কাছে এর মূল্য কি? মূল্যটা একদম পরিষ্কার অঙ্কের হিসেবে। 11টি সম্ভাব্য ভোট, আর 15 লক্ষ, 10 লক্ষ টাকা সরকার দেবে, আর 5 লক্ষ টাকা ওই ক্রিকেট দলটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, তারা দুজনে মিলে দেবে। 15 লক্ষ গুণ 11, 1,65,00,000 টাকা। এই যে মানুষের পায়ের চাপে ভিড়ে মানুষ মারা যাচ্ছে, এটা কি আজকে প্রথম হলো? আজকে প্রথম হলো ব্যাঙ্গালোরে? না, আমরা গত 1 বছরের হিসেব যদি দেখি, শুধু গত 1 বছরের মধ্যে 200 মানুষ অন্তত 8টি ঘটনায়, পরিসংখ্যানে হাতের কাছে আমি যা পাচ্ছি, মারা গিয়েছেন এইভাবে। গত বছর জুলাই মাসে হাথরাসে 121 জন। কুম্ভ মেলায় কতজন আমরা জানি না, জানুয়ারি মাসের 29 তারিখ সম্ভবত ঘটনাটা ঘটেছিল। কতজন আমরা জানি না, ঘটনাটাকে সরকার আদৌ ঘটেনি বলে প্রথম বলছিল। 30 থেকে 60 সংখ্যাটা যা কিছু হতে পারে। শেষ স্নানের আগের দিন দিল্লি স্টেশনে, দেশের রাজধানীতে প্ল্যাটফর্মে জমায়েত হওয়া মানুষের, সেখানে স্ট্যাম্পিড, সেখানে মারা গেলেন ওরকম 30 জন সম্ভবত। তিরুপতিতে মারা গেছে, গোয়াতে মারা গেছেন, স্ট্যাম্পিডে ঘটনা ঘটেছে। একটি স্ট্যাম্পিডের উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে গত বছরের ডিসেম্বরে, একটা ফিল্মের প্রমোশনে, পুষ্পা 2, সেখানে দক্ষিণের চিত্রতারকা অর্জুন, তাকে দায়ীও করা হয়েছে। সেখানে অবশ্য মৃত্যুর সংখ্যা মাত্র 1, একজন মানুষ মারা গেছেন। আমি বলছি মৃত্যুর সংখ্যা মাত্র 1। আমার নিজের উপরই তো নিজের ঘৃণা করতে ইচ্ছা করে নিজেকে। এত আমাদের, এমনকি সাংবাদিকদেরও এত অসংবেদনশীল করে দিয়েছে এই মৃত্যুর মিছিল। কিন্তু মৃত্যুগুলো কি আমাদের কিছু ভাবায়? এখন আমরা জানতে পারছি যে আজকে ওই কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে। এর পরিণতি কি হবে আমাদের মোটামুটি অভিজ্ঞতা থেকে জানাই আছে, আমাদের মানে আপনাদের সকলেরই জানা আছে। কিছুদিন, যতদিন পর্যন্ত এটা নিয়ে মানুষের রাগ প্রকাশ্যে আসছে, যতদিন পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যমে নিয়ে চর্চা করছে, মানুষে নিয়ে ভাবছে, কথা বলছে, ততদিন পর্যন্ত কিঞ্চিত তৎপরতা থাকবে। তারপর আস্তে আস্তে স্তীমিত হয়ে কোথায় মিলিয়ে যাবে কেউ জানতে পারবে না। গতকাল সকাল 7টার সময় দলের তরফ থেকে, আরসিবি দলের তরফ থেকে প্রথম যে এক্স হ্যান্ডেল সমাজ মাধ্যমে যে বার্তা দেওয়া হলো,
সেটা হলো ওয়েবসাইটে পাস পাওয়া যাচ্ছে, আপনারা সকলে আসুন। তখনও কিন্তু ব্যাঙ্গালোর পুলিশ জানে না যে আদৌ কোনো ইভেন্টের প্ল্যান করা হয়েছে। যখন টিম এসে পৌঁছলো, তারপর যথারীতি রাজনৈতিক নেতারা তারা সর্বাগ্রে তার লাভ ডিভিডেন্ড দিতে, লাভ ওঠাতে ঝাঁপিয়ে পড়লেন। আমাদের এখানেও হয়েছে, কেকেআর যখন জিতেছে কলকাতার টিম, তখন তাকে ঘিরেও যথেষ্ট উত্তেজনা উন্মাদনা হয়েছে এবং রাজনৈতিক নেতৃত্ব রাজ্যে তার ফায়দা ওঠানোর যথেষ্ট চেষ্টা করেছিল। ওখানে এক্স্যাক্টলি একই ঘটনা ঘটেছে। বিধানসৌধে অর্থাৎ বিধানসভা ভবনে সেখানে দলটি গেছে, সেখানে উপমুখ্যমন্ত্রী শিবকুমার তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে চলে গিয়েছেন এবং হ্যাল বিমানবন্দরে তাদের প্লেন নেমেছে। অর্থাৎ কিরকম ব্যাঙ্গালোরের সাধারণ যে বিমানবন্দর সকলে আমার আপনার যাতায়াত, সেখানে নয়, হিন্দুস্তান এরোনটিক্স এর বিমানবন্দরে প্লেন নেমেছে। বিধানসৌধে এসছেন, সেখানে মন্ত্রী নেতা তারা সবাই ছবি তুলেছেন, সেলফি তুলেছেন। তারপরে বাস যাত্রা শহরে হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে, বৃষ্টি হচ্ছিল। বন্ধ স্টেডিয়ামের মধ্যে ৩০-৩৫ হাজার মানুষের মাত্র জায়গা হয়। সেখানে লক্ষ লক্ষ মানুষ, কত লক্ষ কেউ জানে না। সব মুখ্যমন্ত্রী এখন বলছেন যে ২ থেকে ১ লক্ষ ছিলেন বিধানসৌধে, ২ থেকে ৩ লক্ষ বাইরে স্টেডিয়ামের কাছে, মোটামুটি ১ বর্গ কিলোমিটার জায়গা। এর ফলে যা হওয়ার তাই হয়েছে। কিন্তু লক্ষণীয়, যারা মারা গিয়েছেন তারা সবাই আমার আপনার মতো সাধারণ মানুষ, তারা কেউ ভিআইপি নন, কোন ভিআইপির সন্তান নন। কারণ তাদের জন্য আমাদের দেশে সর্বোচ্চ আলাদা ব্যবস্থা থাকে। আজকে কিছুক্ষণ আগে টেলিভিশনে দেখছিলাম যে এই অযোধ্যার রাম মন্দিরের ব্যাপারটা আমি ভালো করে বুঝতে পারিনি। অযোধ্যার রাম মন্দিরের ২য় পর্বের প্রাণ প্রতিষ্ঠা কিছু একটা হচ্ছে এবং নৃপেন্দ্র মিশ্র বাজপেয়ীর আমলের প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন, এখন রাম মন্দির নির্মাণ ট্রাস্টের প্রধান। তিনি সাংবাদিকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন যে সাধারণ মানুষ কোথা থেকে শ্রীরামচন্দ্রের দর্শন করবে, রামলালার দর্শন করবে, ভিআইপিরা কোন দিক দিয়ে যাবে, দুটো যে সমান, সাধারণ মানুষের দর্শনটা যে চমৎকার হবে সেটা তিনি খুব জোর দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। এগুলো হচ্ছে যেগুলোকে বলে অপটিক্স, একটু প্রাকৃত ভাষা ব্যবহার করলে খাওয়ানোর চেষ্টা। বাকি যে ব্যবস্থা, আম আদমির জন্য ব্যবস্থা এবং ভিআইপির জন্য ব্যবস্থা সর্বত্র আলাদা। ওই যে বললাম যে মৃতদেহগুলোর ছবি আপনারা দেখছেন, যাদের কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আহত হয়ে ৩৩ জন হাসপাতালে রয়েছেন, তাদের কারোর কোনো বিশেষ পরিচয় ছিল, তাদের যাকে বলে ক্যাচ, তা ছিল না। এই যে ক্যাচের যদি জোর থাকতো যে আমাদের এখানে হাসপাতালে ভর্তি হতে পর্যন্ত লাগে, তাহলে তারা বিধানসৌধের মধ্যে ঠিক ঢুকে পড়তে পারতেন, অথবা তারা হয়তো স্টেডিয়ামে ঢুকতে পেরেছেন। এই কথা বলার পরে একটু অন্য প্রসঙ্গে যেতে হয়, সেটা হচ্ছে এই যে উন্মাদনা। আইপিএল হচ্ছে আড়াই মাস ধরে চলা, ৭৩-৭৪টা খেলা হয়, আড়াই মাস ধরে চলে পুরো পর্বটা। এবং এবার ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষের সময়, সীমান্ত সংঘর্ষের সময়, যুদ্ধের সময়, যদি মাত্র ৪ দিনেই সেটা বন্ধ হয়েছে সৌভাগ্যক্রমে, আইপিএলও বন্ধ হয়ে গিয়েছিল, আইপিএল স্থগিত রাখা হয়েছিল। বহু মানুষকে আমি বুঝতে শুনেছি, না ভারত পাকিস্তানের ব্যাপারটা খুব সিরিয়াস, তাহলে আইপিএল বন্ধ করা হতো না। আমি বহু মানুষকে বলতে শুনেছি, যখন দেশের সাধারণ নির্বাচন এবং আইপিএল একই সময় কাছাকাছি সময় পড়ে যায়, ওরে বাবা, দুটো বড় ইভেন্ট একসঙ্গে, আইপিএল এবং ইলেকশন, অভিঘাতে, তাৎপর্যে, প্রয়োজনীয়তায়, গুরুত্বে এই দুটোর মধ্যে যে কোনো তফাৎ আছে মানুষ তা করে। অনেক মানুষই বোধহয় আজকাল তা দেখতে পান না, তারা দুটোকেই বড় ইভেন্ট বলে মনে করে। আইপিএল কতখানি খেলা, কতখানি বিনোদন, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক বইপত্র লেখা আছে যে ম্যাচগুলো যেভাবে খেলা হয়, প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা করে খেলা হয় কিনা, ম্যাচ ফিক্সিং হয় কিনা, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক চর্চা আছে, অনেক বইপত্র লেখাও আছে। ফাইনাল ম্যাচটা যেভাবে খেলা হয়েছে, তাতে
সে একই প্রশ্ন আবারও উঠতে শুরু করেছে, তা নিয়েও চর্চা হতে শুরু করেছে। সে বিষয়ে নির্দিষ্ট কিছু আমরা বলতে চাই না, কারণ নির্দিষ্ট করে কোনো প্রতিষ্ঠিত তথ্য নেই। যদিও বাংলাতে একটা চমৎকার বই রয়েছে তৃতীয় রিপু বলে, সোমনাথ সেনগুপ্ত বলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের লেখা, তাতে এই বিষয়ে চমৎকার আলোচনা রয়েছে। আমি আগ্রহী দর্শকদের বলবো তারা বইটা পড়ে দেখতে পারেন। সোমনাথ সেনগুপ্তর লেখা তৃতীয় রিপু, কাম ক্রোধ লোভ, সেই তৃতীয় রিপু। এবং সেই বইতে বলা হচ্ছে, তার মোটা কথাটা হচ্ছে এটা মোটেই খেলা নয়, এটা একটা বিরাট বড় ব্যবসা। এবং সেই তত্ত্ব অনুসারে বিরাট কোহলি যখন এখন যেহেতু তার কেরিয়ারের শেষ পর্বে চলে এসেছেন এবং তার হাতে কোনোদিন ট্রফি ওঠেনি, এবং তার এই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তার যে দল, তারা কোনোদিন ট্রফি জেতেনি। এইবার বিরাট কোহলির হাতে ট্রফি উঠলে সেটা একটা বিরাট বড় ইভেন্ট হবে। বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তার থেকেও বড় কথা আইপিএল নামক যে ব্যবসা, তার বিরাট লাভ হবে। এই যে উন্মাদনা সৃষ্টি করা, এটা আমাদের দেশে দুটো জিনিস দিয়ে খুব সফলভাবে করা যায়। আড়াইটা বলবো, এবং এই আড়াইটা ঘটনাকে কেন্দ্র করেই, আড়াইটা বিষয়কে কেন্দ্র করেই দেশে স্ট্যাম্পিডের ঘটনা ঘটে। এক, ক্রিকেট, মানে আমি গুরুত্ব অনুসারে বলছি। এক হচ্ছে অবশ্যই ধর্মীয় অনুষ্ঠান, সব থেকে বেশি স্ট্যাম্পিডের ঘটনা ঘটে ধর্মীয় অনুষ্ঠানে। কুম্ভ মেলা এবার ঘটেছে, কুম্ভ মেলায় যাওয়ার জন্য দিল্লি স্টেশনে হয়েছে। হাথরাসে সম্প্রতিকালে সব থেকে বড় স্ট্যাম্পিডের ঘটনাতে 121 জনের মৃত্যু হয়েছিল, সেটাও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে। এবছর আরো দুটি ঘটনা ঘটে গেছে জানুয়ারি মাসে, একটা তিরুমালাতে আর একটা গোয়াতে, দুটোই ধর্মীয় অনুষ্ঠান সংক্রান্ত। এক ধর্ম, দুই ক্রিকেট, আর আড়াই বললাম সেটা হচ্ছে সিনেমা। সেটা তো একটা ঘটে গিয়েছে গত বছর ডিসেম্বরে, এই যে পুষ্পা 2 এর প্রমোশনে একজনের মৃত্যু। এই বিষয়গুলো যারা পরিচালনা করেন, তাদের মানুষের জীবন সম্পর্কে কতখানি মমত্ব আছে, এমপ্যাথি আছে, সে প্রশ্ন কি উঠবে না?